এই গত 1 ফেব্রুয়ারি 21শে বইমেলার প্রথম দিনে খুবই ইউনিক একটা ডিসপ্লে অফ হেট দেখা যায়। পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর ঘৃণা ভরা ছবি ডাস্টবিনে লাগিয়ে দেওয়া হয়, আর যেই ছবিটা সবথেকে বেশি ভাইরাল হয় সেখানে দেখা যায় বর্তমান প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম ময়লা ফেলছে সেই ডাস্টবিনে। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল এখানেও বাঙালি পুরোপুরি দুই ভাগে ভাগ হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে। একদল তো অ্যাজ ইউজুয়াল সেলিব্রেট করা শুরু করলো, বাট অন্যদিকে সুশীল দল বলা শুরু করলো যে না না ভাই, এই জিনিস করা ঠিক হয় নাই। আর যাই হোক, আর এই সেকেন্ড দলকেই বলতে চাই, ভাই থামেন। ডিস্টালিনাইজেশনের নাম শুনেছেন নিশ্চয়ই, কিন্তু তারপরেও আজকে আবারও এই গল্পটাই আপনাদের বলবো। আর এইটা ছাড়াও ইতিহাস থেকে কিভাবে একজনকে মুছে দিতে হয় আর কি কারণে সে এই মুছে যাওয়াটা ডিজার্ভ করে, এইটার জন্য ইতিহাসের দিকে তাকালেই হয়। কি বলতে চাইলাম বুঝলেন কিছু? আচ্ছা, আর একটু ভেঙে বলি। পশ্চিমাদের কাছে সব থেকে ঘৃণিত ব্যক্তি যার নাম মুখে নিতে নেই তাকেই বোঝাচ্ছি, যার অলমোস্ট একার জোরেই ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়ে গিয়েছিল আর কি। তাকে কিভাবে হেট দেখানো হচ্ছে আজ প্রায় 70 থেকে 80 বছর পরে এসেও, সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে একজনকে 7 মাস পরেও হেট দেখানো যাবে না? বছরের পর বছর ধরে অপ্রেসড হবার পর এর বহিঃপ্রকাশ তো হবেই, হোক সেটা মূর্তি ভাঙা কিংবা ভেতরে ময়লা ভরা। ইতিহাসে এই ডিসপ্লে অফ হেট অসংখ্যবার হয়েছে। আজকের ভিডিওতে আমরা ইতিহাসের এই ঘটনাগুলোতেই ফোকাস করব। কিভাবে স্টালিন বা হিটলার কিংবা আরো বড় বড় সব অপ্রেসরদের ক্ষমতা থেকে নামানোর পর ধ্বংস করা হয়েছিল তাদের লেগাসি, সেগুলো নিয়েই বলবো। আর যেই লেগাসি ধ্বংস করতে কোনো ন্যূনতম দয়া কেউই দেখায় নাই। সো লেটস স্টার্ট। আচ্ছা, প্রথমেই একটা প্রশ্নকে অ্যাড্রেস করবো আমি, যে মানুষ কি কারণে এই ধরনের প্রতীকী উপায়ে রাগ ও ঘৃণা প্রদর্শন করতে বাধ্য হয়? তারা এর থেকে আসলে কি অর্জন করতে চায়? 1953 সালের 5ই মার্চ জোসেফ স্টালিন মারা গেলেন। 40 বছরেরও বেশি সময় ধরে সোভিয়েত ইউনিয়নকে শাসন করা এই ব্যক্তি শুধুমাত্র একজন নেতাই ছিলেন না, বরং একটা ভিন্ন পৃথিবী গড়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তার সেই পৃথিবী ছিল ভয়, গুম আর শাসনের আড়ালে শোষণের এক বিশাল প্রাসাদ। কিন্তু স্টালিন মারা যাওয়ার পর যা হলো সেটা অবিশ্বাস্য। যেই মানুষটিকে একসময় দেবতার মতো পূজা করা হতো, তার মৃত্যুর কয়েক বছরের মধ্যেই তার মূর্তি ভেঙে ফেলা হলো, বই থেকে নাম মুছে ফেলা হলো, আর এমনকি তার নিজের শহর স্টালিনগ্রাদের নাম চেঞ্জ করে হয়ে গেল ভলগোগ্রাদ। এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে বলা হয় ডিস্টালিনাইজেশন বা স্টালিন বিরোধী পরিশোষণ, যেখানে স্টালিনের ছায়াকে পর্যন্ত দূর করে দেয়া হবে। স্টালিনের মৃত্যুর পর সোভিয়েত ইউনিয়ন এক ধরনের বড় সমস্যায় পড়েছিল যে কে হবে নতুন নেতা। প্রথমে গ্রেগরি ম্যালনকভ ক্ষমতায় এলেও বেশি দিন টিকতে পারেননি। 1953 সালের সেপ্টেম্বরেই ক্ষমতা চলে যায় নিকিতা ক্রুশ্চেভের হাতে। ক্রুশ্চেভ বুঝতে পেরেছিলেন যে যদি স্টালিনের ভয়াবহ অপরাধগুলোকে সামনে আনা না হয়, তাহলে সোভিয়েত ইউনিয়নের ভবিষ্যতেও স্বৈরাচার টিকে যাবে। তাই 1956 সালের 25শে ফেব্রুয়ারি ক্রুশ্চেভ সোভিয়েত পার্টির 20তম কংগ্রেসে একটা গোপন ভাষণ দেন, যেটা ছিল একটা অভূতপূর্ব ঘটনা। কারণ স্টালিনের যেসব অপরাধ সেগুলো নিয়ে সরাসরি একদম খোলাখুলিভাবে আলোচনা করার সাহস এর আগে আর কেউ দেখায়নি। আর দেখালো তার মৃত্যুর পর, বাট তারপরেও দেখিয়েছিল কিন্তু। তিনি বলেন স্টালিন শুধুমাত্র একজন নেতা ছিলেন না, তিনি ছিলেন একজন নির্মম স্বৈরশাসক, যিনি লাখ লাখ নিরপরাধ মানুষকে হত্যা করেছে। আর এই ভাষণ সোভিয়েত ব্লকের প্রতিটি দেশে একটা ভূমিকম্পের মতো ধাক্কা দেয়। আর তার ঠিক পরেই 3টি বড় বড় কাজ করা হয় এই স্টালিনের ছায়াকেও সরিয়ে ফেলার জন্য। নাম্বার 1, প্রতীকী ধ্বংস। স্টালিনের মূর্তিগুলো এক এক করে ফেলে দেওয়া হয়। মস্কো থেকে শুরু করে পোল্যান্ড, হাঙ্গেরি ও চেকোস্লোভাকিয়ার মতো দেশেও তার ছবি নামিয়ে ফেলা হয়। আর নাম্বার 2, এরপর তার নাম মুছে ফেলা হয়। স্টালিনের নামে থাকা শহর, রাস্তা, এমনকি স্কুলগুলোর নামও পরিবর্তন করা হয়। যেটা বললাম, স্টালিনগ্রাদ হয়ে যায় ভলগোগ্রাদ। আর এরপর নাম্বার 3, যেটা হচ্ছে ইতিহাস পুনর্লিখন। স্টালিনের সময়কার ইতিহাসের বইগুলোর অনেক অংশ সরিয়ে ফেলা হয়, যেখানে তাকে মহান নেতা হিসেবে দেখানো হয়েছিল। অর্থাৎ সেই সময়ে সোভিয়েত একটা স্বৈরাচার আর ভয়ের শাসন থেকে সরে আসতে চেয়েছিল এইটার মাধ্যমে। কিন্তু সব দেশেই এটা একই রকম প্রতিক্রিয়া দেখায়নি। হাঙ্গেরি এবং পোল্যান্ডের জনগণ আরও বেশি স্বাধীনতা দাবি করে, কিন্তু সোভিয়েত ইউনিয়ন তা মেনে নেয়নি। 1956 সালের 23শে অক্টোবর হাঙ্গেরির জনগণ বিপ্লব শুরু করে। তারা স্টালিনের মূর্তি ভেঙে ফেলে আর কমিউনিস্ট সরকারকে উল্টে দেয়। কিন্তু এরপরই সোভিয়েত সেনারা হাঙ্গেরিতে ঢুকে পড়ে আর প্রায় 2500 মানুষের মৃত্যু হয় এরপর। এইভাবে ডিস্টালিনাইজেশনের গতি ধীরে ধীরে কমে যায়, কারণ ক্রুশ্চেভ বুঝতে পারেন যদি খুব বেশি পরিবর্তন করা হয় পুরো সোভিয়েত সাম্রাজ্যই ভেঙে যেতে পারে। এই ডিস্টালিনাইজেশন নিয়ে কিন্তু একটা বই আছে যেটার নাম হচ্ছে মিথস অ্যান্ড লেজেন্ডস অফ ডিস্টালিনাইজেশন,
এটার লিঙ্ক, পিডিএফ বইয়ের লিঙ্ক আমি কমেন্ট বক্স বা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক করে আসতে পারেন। এবার সোভিয়েত থেকে সরে এসে আরও বড়সড় একটা মানুষকে নিয়ে কথা বলবো, যার ইতিহাস মুছে ফেলার জন্য সারা দুনিয়ার মানুষই কিন্তু অ্যাগ্রি করেছিল। বাট তার আগে আজকের ভিডিও স্পন্সর নিয়ে কিছু কথা বলে আসি, কথা দিচ্ছি আপনাদের খুব বেশি সময় নিব না। দ্যাট ইজ এসার ড্রিম আইটি। তারা যে কাজটা করছে এইটা থেকে ফায়দা নিতে পারলে আপনার জীবনে খুবই কাজে আসবে বলে এটা আমি পার্সোনালি বিশ্বাস করি। আজকের দুনিয়াতে ডিজিটাল স্কিলসের দাম কত বেশি এটা আপনাদের আমার আলাদা করে বোঝানোর দরকার নাই। আর এসার ড্রিম আইটি আপনার এই স্কিলগুলো শেখার ব্যবস্থা করে দিচ্ছে একদম ফ্রিতে। এই নতুন বছরে এসার ড্রিম আইটি আয়োজন করছে 12 দিনব্যাপী ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনার, যেখানে আপনি ক্যারিয়ার গাইডলাইন থেকে শুরু করে এআই, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইনিং সহ ট্রেন্ডিং সব স্কিলস শিখতে পারবেন। অর্থাৎ এই সেমিনারে জয়েন করার জন্য আপনার কিন্তু আলাদা কোনো টাকা দেওয়াই লাগবে না। প্লাস এর পাশাপাশি আপনি এখান থেকে আরও অনেক গিফটস পেতে পারেন, যেমন প্রতি সপ্তাহে আপনার স্বপ্নের গ্যাজেটস, আইফোন 16 প্রো ম্যাক্স, ম্যাকবুক, গেমিং পিসি, ল্যাপটপ, স্মার্টফোন, স্মার্ট ওয়াচ সহ আরও অনেক কিছু। আর এই গিভঅ্যাওয়েতে পার্টিসিপেট করতে হলে আপনার তেমন কিছুই করা লাগবে না, জাস্ট তাদের ফেসবুক পেজটা ফলো করতে হবে। এছাড়াও এসআর ড্রিম আইটির স্কিল টু এমপ্লয়মেন্ট ক্যাম্পেইন 5 শুরু হয়ে গিয়েছে, যেখানে আপনি একদম ফ্রিভাবে শিখতে পারবেন এআই টুলস ফর বিগিনার্স, ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ফ্রিল্যান্সিং এর মতো 6টা ট্রেন্ডিং স্কিল একদম ফ্রিতে। আর তাই এই 12 দিনব্যাপী ফ্রি স্কিল ডেভেলপমেন্ট সেমিনারে জয়েন করার জন্য নিচে কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন বক্স চেক করেন, সেখানে পেয়ে যাবেন লিঙ্কগুলা। তো চলেন আমরা এবার আমাদের মেইন ভিডিও টপিকে ফিরে যাই। তো যার নাম নিতে নেই আজকের দুনিয়াতে, বা যার নাম আমি যতটা পারি অ্যাভয়েড করছি, তিনি হলেন অ্যাডলফ হিটলার। এই ব্যক্তি স্টালিনের মতোই একটা ব্যক্তি পূজার রাজত্ব কিন্তু এস্টাবলিশ করেছিল। লাখ লাখ মানুষ তার নামে শপথ নিত, বিশাল জনসমুদ্র তার বক্তৃতায় দাঁড়িয়ে হাত উঁচু করত। কিন্তু তার মৃত্যু বা পতনের পর কি হলো? তারপর যা হলো তা ইতিহাসের সবচেয়ে বড় ডিসপ্লে অফ হেটের মধ্যে একটা। 1945 সালের 30শে এপ্রিল হিটলার আত্মহত্যা করলেন, কিন্তু তার মৃত্যুর পরেই তার লেগাসি ধ্বংস করার এক বিশাল প্রচেষ্টা শুরু হয়। নাৎজি পতাকা পোড়ানো হলো, হিটলারের ছবি ছিঁড়ে ফেলা হলো, আর তার মূর্তিগুলো গুড়িয়ে দেওয়া হলো। হিটলারের তৈরি বার্লিনের রাইং চ্যান্সেলারি ভবন ধ্বংস করে ফেলা হলো, যেন তার শাসনের কোনো চিহ্নই না থাকে। আর তারপরই হিটলারের বাংকারকে, যেখানে তিনি মৃত্যুবরণ করেছিলেন, সেটা মাটির সাথে মিশিয়ে দেওয়া হলো, যাতে ভবিষ্যতে কেউ একে কোনো স্মৃতিচিহ্ন হিসেবে ব্যবহার করতে না পারে। তবে এখানে কিন্তু জাস্ট প্রতীকী ধ্বংসই না, হিটলারের ছায়া পুরোপুরি মুছে ফেলার জন্য আইনও তৈরি করা হয়েছিল। 1949 সালের ওয়েস্ট জার্মান পিনাল কোড সেকশন 86A তে স্পষ্ট বলা হয় নাৎজি প্রতীক ব্যবহার করা যাবে না। নাৎজি সেলুট নিষিদ্ধ করা হয়, সোয়াস্তিকা অর্থাৎ হিটলারের যেই সাইন সেইটা দেখানো নিষিদ্ধ করা হয় জার্মানিতে, আর হিটলারকে গ্লোরিফাই করাও অপরাধ হিসেবে ধরা হয়। এমনকি জার্মানিতে আজও কোনো পাবলিক প্লেসে হিটলারের বই মেইন কাম্প রাখা পর্যন্ত নিষিদ্ধ ছিল 2016 সাল পর্যন্ত। কিন্তু এই ধ্বংসের পেছনে কারণ কিন্তু জাস্ট হেট ছিল না, এর পেছনের কারণটা আরও গভীর। জার্মানি শুধু হিটলারকে নয়, তার আইডিওলজি আর তার প্রভাব পুরোপুরি মুছে ফেলতে চেয়েছিল। এই প্রতীকগুলো শুধু ইতিহাসের অংশ ছিল না, এগুলো মানুষের স্মৃতিতে গভীর ক্ষত তৈরি করেছিল। আর তাই হিটলারের ছবি পোড়ানো বা স্বাস্তিকা নামিয়ে ফেলা শুধুমাত্র আইন মানার ব্যাপার ছিল না, বরং পুরো জার্মান জনগণের জন্য এটা এক ধরনের মানসিক মুক্তি ছিল। আর আজকে প্রায় 80 বছর পরেও কিন্তু এই নাৎজি রিলেটেড যে কোনো প্রতীক দেখানো জনসম্মুখে সেটা কিন্তু পুরাপুরি বেআইনি। অ্যান্ড জার্মানিতে বেআইনি, বাট জার্মানি ছাড়াও অলমোস্ট প্রতিটা দেশেই এটা খুবই খারাপ চোখেই দেখা হয়। You will get socially judged a lot. বাট এখানে একটা প্রশ্ন আসে, এ ধরনের প্রতীক ধ্বংস করা আসলে কেন এতটা গুরুত্বপূর্ণ? আমরা বরাবর ইতিহাসে দেখি, যখনই কোনো শাসক অত্যাচারী হয়ে ওঠে, যখনই কোনো ব্যক্তি তার জাতির কাছে ঘৃণার প্রতীক হয়ে যায়, তখনই তার ছবি ছেঁড়া হয়, মূর্তি ভাঙা হয় আর নাম মুছে ফেলা হয়। এমনকি 2003 সালে যখন সাদ্দাম হোসেনের শাসন শেষ হয়, তখনও কিন্তু বাগদাদের রাস্তায় তার বিশাল মূর্তিটাও ধ্বংস করা হয়েছিল। এটা শুধু একটা মূর্তি নয়, বরং একটা যুগের সমাপ্তি ছিল তখন। আর আমেরিকায় 2020 সালে কনফেডারেট জেনারেলদের মূর্তিও নামিয়ে ফেলা হয়, কারণ অনেকের কাছেই এগুলো ছিল একটা দাস প্রথা ভিত্তিক অতীতের প্রতীক। আর আগেই যেটা বললাম, এই ধরনের ধ্বংসের কাজগুলো কিন্তু জাস্ট কোনো একটা প্রতীককে ভেঙে ফেললাম এটাই না, এটা একটা মানসিক মুক্তিরও সিম্বল। একজন অত্যাচারের ছবি ছিঁড়ে ফেলা, নাম বদলে ফেলা বা মূর্তি ধ্বংস করা মানে আসলে শুধু ইতিহাস মোছা নয়, বরং অতীতের যন্ত্রণাকে দূর করার একটা চেষ্টা। কিন্তু এই পুরো ব্যাপারটা এতটাও ইজি না যে চাইলাম আর মুছে ফেললাম। সবাই কি আসলে চায় তাদের ইতিহাস ভুলে যেতে? যেমন আজকের রাশিয়াতে অনেক জায়গায় আবার স্টালিনের মূর্তি পুনরায় বসানো হচ্ছে, কারণ অনেকেই তাকে সোভিয়েত গৌরবের প্রতীক মনে করে। এখন যদি আমরা ফিরে আসি আজকের ভিডিওর শুরুতে এই ডাস্টবিনে ময়লা ফেলার ঘটনার দিকে, এটার যে প্রতিক্রিয়া সেটা কিন্তু আমরা ইতিহাসে বারবার দেখেছি। কেউ মনে করে এটা ন্যায়সঙ্গত প্রতীকী প্রতিবাদ, আবার কেউ ভাবে এটা হয়তো সাংস্কৃতিক অবনতি। তাহলে এখানে প্রশ্ন আসে, এই যে ঘটনাগুলো ঘটছে এগুলো কি জাস্ট কোনো রাগের বহিঃপ্রকাশ,
নাকি একটা নতুন অধ্যায়ের সূচনা? আমরা আগেও দেখেছি স্টালিন হোক, হিটলার হোক বা কনফেডারেট জেনারেল হোক, যখনই একটি সমাজ মনে করে যে তার অতীতের কিছু অংশে কালো দাগ হয়ে গিয়েছে, তখন তারা তা মুছে ফেলতে চায়। এটাই ইতিহাসের প্যাটার্ন। আর এটা শুধুমাত্র একটা দেশ অর্থাৎ আমাদের দেশে ঘটে যাওয়া ঘটনা না, এটাই একটি বৈশ্বিক বাস্তবতা। যখনই মানুষ চায় নতুন করে শুরু করতে, তারা পুরনো প্রতীকগুলোকে মুছে ফেলে বা ধ্বংস করে ফেলে। কিন্তু শেষ পর্যন্ত আরও একটা প্রশ্ন থেকেই যায় যে প্রতীক ধ্বংস করলে কি আসলে ইতিহাস মুছে যায়, নাকি এই ইতিহাস থেকে শিক্ষা নেয়ার আরও বেটার কোনো ওয়ে আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে যান। আজকে আর খুব বেশি বাড়াবো না। আজকের ভিডিওতে মেইন যে সোর্সটা সেটা অলরেডি উল্লেখ করেছি, তারপরেও বাকি সোর্সগুলো ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। তো কমেন্ট করেন মাস্ট। That's all for today. Until my next upload, have a good week. Goodbye.